আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম ধাপে যোগদানকারী বিদেশি মুসল্লিগণ এবার দ্বিতীয় ধাপেও 22 জেলার মুসল্লিদের সাথে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। গতকাল বিকেলেই তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশন কর্মীরা মাঠ পরিষ্কার করে ইজতেমার জন্য প্রস্তুত করে নিয়েছেন। এবার ঢাকা জেলার আংশিক সহ 22 জেলার মুসল্লিরা 40টি খিত্তায় অবস্থান নিয়েছেন। 76টি দেশ থেকে আসা প্রায় 3050 জন বিদেশি মেহমান এখনও বিদেশি খিত্তায় অবস্থান করছেন। 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন করে তারা দেশে ফিরবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইজতেমার দ্বিতীয় ধাপেও 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। যাচ্ছি তার কাছে। আপেল, ইজতেমার সার্বিক পরিস্থিতি এবং পরিবেশের খবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ, বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মূলত সকালের দিকে ভারতের মাওলানা হুসেন আহমেদ উনি আসলে জিম্মাদার যে সাথীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, অর্থাৎ যে 22টি জেলা থেকে মুসলিরা এসেছেন তাদের এই যে বিশ্ব ইজতেমার তাদের যে আনুষ্ঠানিকতা কি আমল করবেন সেই দিক নির্দেশনামূলক বয়ান এখন হচ্ছে। হওয়ার পরে আসলে আমি যেটা জেনেছি যে বাদ আসর অথবা মূল আনুষ্ঠানিকতা যেটা আছে সেটি আসলে শুরু হবে বয়ানের বিষয়। কিছুক্ষণ আগে ঢাকা গাজীপুর মেট্রো কমিশনার আসলে উনি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে উনি জানিয়েছেন যে এবার যেহেতু 2 ধাপে বিশ্ব ইজতেমা হচ্ছে, এই জন্য যে আসলে ভিড়ের কথা বলি বা যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যেটা আমরা আশঙ্কা করছিলাম যে আসলে যেহেতু 2টি পক্ষ এবার বিশ্ব ইজতেমাকে ঘিরে একটি উত্তেজনা বিরাজ করছিল, তারা বলছেন যেহেতু 2 ধাপে হচ্ছে মুসল্লির সংখ্যাও কম এবং নিরাপদে নির্বিঘ্নে যাতে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হতে পারে এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সাদা পোশাকেও পুলিশ আসলে যে মাঠের ময়দানেও তারা ভিতরে তারা অবস্থান করছেন। সব মিলে বলে রাখি যে এখনকার যে বিষয়টি যেটি রয়েছে যে বিদেশি যে মেহমানরা রয়েছেন তারাও এখন রয়েছেন এবং আয়োজক কমিটির কাছ থেকে আমি যেটি জানতে পেরেছি যে যেভাবে খুব নিরাপদে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যাতে বিশ্ব ইজতেমার তাদের যে দ্বিতীয় ধাপের যে আনুষ্ঠানিকতা যেটি শুরু হলো সেটি যাতে শেষ হয়ে যায় সেই জন্য সব ধরনের তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন মূলত হচ্ছে যে জিম্মাদার সাথীদের সঙ্গে আলোচনা হচ্ছে যে পুরো সময়টি তারা কিভাবে অতিবাহিত করবেন এবং মূল যে বয়ানটি সেটি যখন শুরু হবে সেটি আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের খবর। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষার্থীরা। এর আগে রোববার রাতে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন এবং নর্থ সিটি অবরোধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়নি। এতে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানতে এখন যাচ্ছি সহকর্মী আরাফাত ইসলামের কাছে। আরাফাত, শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি পরিস্থিতির খবর আপনার কাছে আছে? তারা কি কি দাবি জানিয়েছেন? তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত কয়েক মাস ধরেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি কমিশন গঠন করা হয়েছিল, তবে কমিশন থেকে তার আশানুরূপ ফলাফল না পাওয়ার পরে কিন্তু গত বুধবার বিকেল থেকে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং আমরণ অনশন কর্মসূচির আজকে 6ষষ্ঠতম দিন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনশনরত অবস্থায় আছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত শিক্ষার্থীদের যে এখানে গুলশান লিং রোড এবং মহাখালী পর্যন্ত সড়কটি ব্লকেট কর্মসূচির কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে শিক্ষার্থীদের সেই ব্লকেট কর্মসূচির পক্ষে কোনো অবস্থান দেখতে পাইনি এবং শিক্ষার্থীরা যেমনটি বলেছেন তাদের পূর্ব নির্ধারিত সেই কর্মসূচিটি প্রত্যাহারও করা হয়নি।
এবং শিক্ষার্থীরা তাদের দাবির সপক্ষে যেমনটি বলছেন, গতকাল শিক্ষা উপদেষ্টা যেমনটি বলেছেন যে তাদের দাবি অযৌক্তিক, কিন্তু শিক্ষার্থীরা তাদের পক্ষেই কিন্তু বলছেন যে 7 কলেজের সাথে আসলে তিতুমির কলেজের কোনো তুলনা হয় না। তারা যেমনটি বলছেন তিতুমির কলেজটির পরিধিগত দিক থেকে একই সাথে শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে কিন্তু অন্য কলেজগুলোর তুলনায় কিন্তু তাদের সংখ্যা বেশি। যাতে যুক্তির পক্ষে তারা এটাই বলছেন যে যেহেতু তিতুমির কলেজটি বিগত দিনগুলোতেও যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বিভিন্ন সময় তাদেরকে আশ্বাস দিয়েছেন এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য, কিন্তু যে কোনো অনাগত কারণে সেটি হয়েনি। তবে এবার তারা যেমনটি বলছেন এবার তাদের রাষ্ট্রীয় একটি মর্যাদা বা স্বীকৃতির মাধ্যমে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা যে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন সেটি থেকে তারা বিচ্যুত হবেন না, এমনটি এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন। এর পাশাপাশি এখন পর্যন্ত মহাখালী থেকে গুলশান লিংক রোড যেটি রয়েছে সেটির যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আশেপাশের এলাকাতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু শিক্ষার্থীরা বয়কট করেছেন এবং আজকে যেহেতু সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম, সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। জানছিলাম সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে। মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্তিনো ফিরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে সফররত ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। 5 দিনের সফরে গতকাল ঢাকায় আসেন জেনারেল ফিরি। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে চট্টগ্রাম আদালত এলাকায় ভাঙচুরের ঘটনায় আরও 11 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত। সকালে কোতোয়ালি থানা পুলিশের করা মামলায় আসামিদের চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে তোলা হয়। বিচারক আবু বক্কর সিদ্দিক এই নির্দেশ দেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ আসামিদের আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে আদালত এলাকায় ভাঙচুরের মামলায় গ্রেফতারের আদেশ দেন। পরে তাদের 11 জনকে কারাগারে পাঠানো হয়। গত বছরের 25 নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে প্রিন্স চৌধুরী নামে এক আওয়ামী লীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। পুলিশ ও স্থানীয় জানায়, রোববার রাতে সদরপুর উপজেলার জয় বাংলা বাজার এলাকায় শেখ হাসিনার ছবি সম্বলিত ওই পোস্টার বিতরণকালে আওয়ামী লীগের কর্মী প্রিন্স চৌধুরীকে আটক করে মারধর দিয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের সব পাওনা বুঝিয়ে দেবেন ফ্র্যাঞ্চাইজি মালিক শফিকুর রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। দেশ ছেড়ে পালানোর গুঞ্জনে আজ ভোরে শফিকুরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে দোষ স্বীকার করে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নির্ধারিত সময়সীমার মধ্যে ক্রিকেটারদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয় 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 3 দফায় পারিশ্রমিক প্রদান করবে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন শফিক। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন তিনি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।